আসসালামু আলাইকুম। আজকের ডেস্টিনেশন আলিপুর জেল মিউজিয়াম। সমগ্র জেল মিউজিয়াম ঘুরিয়ে আপনাদের আজকে দেখাবো। চলুন জেল মিউজিয়ামটা দেখতে কেমন সেটা আপনাদের আজকে দেখাবো। দিন পর মানুষ এই মিউজিয়ামে আসার সুযোগ পেয়েছে। আগে ছিল সম্পূর্ণ এটা জেল, এখন জেলটা বারুইপুর ট্রান্সফার হয়ে গেছে। এটা মিউজিয়াম রূপে সবার সামনে তুলে ধরেছে। চলুন মিউজিয়ামের ভিতরটা দেখতে কেমন সেটা আপনাদের দেখাবো। ফাঁসি সহজে দেখার জন্যে এই উপর থেকে কয়েদিদের দেখার সুব্যবস্থা ছিল। এইখান থেকে সহজেই ফাঁসির মঞ্চটা দেখা যেত। এইখানে কয়েদিদের বন্দি রাখা হয়েছিল, এইখান থেকে শুরু করে ফাঁসির মঞ্চ এইভাবে সহজে দেখতে পেত। তাদের পরবর্তী সময় ফাঁসি হবে। এই ফাঁসির মঞ্চ, আর এইখানে হতো ফাঁসি দেওয়া কয়েদিদের পোস্টমর্টম চলতো এই ঘরটার মধ্যে।
পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র এই কক্ষে বন্দী ছিলেন। একটি উল্লেখযোগ্য স্থান গ্রহণ করে আছে আলিপুর জেল। ব্রিটিশ শাসনের পরাধীনতা থেকে স্বদেশকে মুক্ত করার প্রয়াসে সক্রিয়ভাবে ব্রতী হওয়ার অপরাধে বহু বিপ্লবী এখানে কারারুদ্ধ হন, বহু বিপ্লবীকে এখানে ফাঁসি দেওয়া হয়। বিদেশ থেকে পড়াশোনা করে ভারতের স্বাধীনতা সংগ্রামকে ঘনিষ্ঠভাবে জেনেছিলেন, বহু পরিকল্পনা আলোচনা করেছিলেন। তিনি এবং তার ভাই আনন্দ ঘোষ বিপ্লবের শিক্ষাকে তীব্র করার জন্য গঠন করেছিলেন যুবকেরা এখানে শরীরচর্চার অনুশীলন করার অভ্যাস, কিন্তু আসল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা। সেই সময় অরবিন্দ ঘোষ ও তাঁর ভাই বারীন্দ্র ঘোষের নেতৃত্বে সাপ্তাহিক পত্রিকা যুগান্তর প্রকাশিত হয়। এই পত্রিকা প্রতিনিয়ত সরকারের আক্রমণের শিকার হয়েছে, এমনকি নিষিদ্ধ করা হয়েছিল। স্বাধীনতা সংগ্রামের প্রধান বিরোধীদের অন্যতম ছিলেন নিষ্ঠুর ব্রিটিশ অফিসার কিংসফোর্ড, যিনি বারবার এই ধরনের সংবাদপত্র নিষিদ্ধ করেছিলেন। স্বভাবত উনি ছিলেন বিপ্লবীদের প্রধান লক্ষ্য। দুই বিপ্লবী ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা ব্যর্থ হন। ব্রিটিশের হাতে ধরা পড়ার আগে দেশপ্রেমিক প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন। 19 বছর বয়সী যুবক ক্ষুদিরাম বোস ব্রিটিশের হাতে ধরা পড়েন। বিচারে তারা ফাঁসি করেন। ব্রিটিশরা অভিযান চালিয়ে অনেক সক্রিয় 1908 সালের 2রা মে 32 নম্বর মুরারিপুকুর রোডে অভিযান চালিয়ে 14 জন সাহসী দেশপ্রেমিককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে রুজু করা হয় মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলা। আজ আপনি যেখানে বসে আছেন, এখানে 30 জন সাহসী বন্দী ছিলেন। বিপ্লবীরা কারাগারের চার দেয়ালে থাকতে পারে, কিন্তু দেয়াল তখন বিপ্লবকে থামাতে পারেনি। বিপ্লব ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল চারদিকে। বিপ্লবীদের জেল ভাঙার পরিকল্পনা ছিল। এই উপলক্ষে কারাগারের মানচিত্র তৈরি করা হয়েছিল। 23 নম্বর ওয়ার্ডে
উত্তরের প্রাচীরে একটি পাটের গুদাম এবং রান্নাঘর ছিল। উত্তরের প্রাচীর থেকে বন্দীদের যাওয়ার পথ পরিষ্কারভাবে প্রস্তাব করেছিল, যেখান থেকে সহজেই পালানো সম্ভব। গুপ্ত এজেন্সির দ্বারা গোপনে বালিশে লুকিয়ে রাখা 7টি পিস্তল, দড়ির মুখ এবং বোমা তৈরির উপকরণ কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হল। অরবিন্দ এবং বালেন্দ্র সহ প্রায় 30 জন বিপ্লবী ছিলেন এই জেলে। হঠাৎ খবর এল নরেন্দ্রনাথ ঘোষাল ব্রিটিশ সরকারের রাজসাক্ষী হয়েছেন। সমস্ত পরিকল্পনা তিনি ব্রিটিশকে জানাবেন। আন্দোলনের জন্য এটি একটি অত্যন্ত বিপজ্জনক বিষয়। কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ বসু নরেন ঘোষাকে হত্যার উদ্যোগ নিয়েছিল। পিস্তল আনা হয়েছিল যে কানাইলাল এবং সত্যেন্দ্র সরকারি সাক্ষী হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন, কিন্তু শর্ত দিলে তার আগে তারা একবার নরেন ঘোষালের সঙ্গে দেখা করলেন। 1908 সালের 31 অগস্ট নরেন ঘোষাল তাদের সঙ্গে দেখা করতে তার শরীরে তাকে শেষ করে দেওয়া হল। বিচারে কানাইলাল দত্ত ও সত্যেন্দ্রনাথ বসু ফাঁসি। দুজনের বিপ্লবের চেতনা ছিল এতই প্রবল যে এই দুঃসাহসী বিপ্লবীদের মুখে একটি শব্দও আসে। তারা হাসতে হাসতে আলিঙ্গন করেছিলেন মৃত্যুকে। মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলায় অনেক বন্দীকে কারাগারে পাঠানো হয়েছে। অনেকে প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পরে তা কালা পানিতে পাঠানো এবং অন্যান্য শাস্তিতে রূপান্তরিত করা হয়েছে। আপনি তো এখানে প্রথমবার এসেছেন, আসার পরে এখানকার পরিবেশটা কেমন লাগছে? খুব বাজে, অস্বস্তিকর গরম। এছাড়া হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা। আর জেলটা দেখার পরে অনুভূতিটা কেমন আসছে? যে মমতা ব্যানার্জি যে ডিসিশনটা নিয়েছে ঠিক নিয়েছে না ভুল নিয়েছে? খুব সুন্দর, অতীতকে অন্তত তুলে ধরেছে। আর বাস্তবে ক্রাইম হওয়া কি আর বন্ধ হবে এই পরিস্থিতি দেখার পরে? বন্ধ হওয়া অসম্ভব, আরও বাড়াবাড়ি হবে। মানে জেলের অনুভূতিটুকু? জেল তো অনেক সহজ, ফাঁসি তো অনেক সহজ, একটা শুধু তো দড়ি। আপনারা কি বুঝলেন? ভারত মাতাকে ব্রিটিশ শাসন মুক্ত করার এই অনবরত প্রচেষ্টা জেলের প্রতিটি দেয়ালে